আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আমি আপনাদের সাথে আছি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশের আহ্বান। দোহা সম্মেলনে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার তাগিদ। ধর্মীয় পার্থক্য থাকলেও রাষ্ট্র সবার অধিকার নিশ্চিতে বাধ্য, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বলয়ে নয়, মুক্তভাবে ধর্ম পালনের সমাজ গঠনের প্রত্যাশা। আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও। 2 ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্তের বিষয় পুনর্বিবেচনা করতে ইসিকে চিঠি। জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতে গুরুত্বারোপ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব অভিযাত্রাকে বিশিষ্টজনদের স্বাগত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ফিলিস্তিনে গণহত্যা ও কাতারে হামলার জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাতারে আরব ইসলামী সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতা এবং প্রতিনিধিদের জরুরি সম্মেলন। অংশ নেয় 60টি দেশ। দোহায় ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করা হবে বলে সতর্ক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আরব ও মুসলিম লীগের দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার এখনই উপযুক্ত সময়। সেই সঙ্গে জাতিসংঘের মহাসচিবের প্রতি আমার অনুরোধ, অচিরেই ইসরায়েলের সদস্যপদ বাতিল করা হোক। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আরব ও মুসলিম দেশের নেতারা। বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এইরকম একটা পরিস্থিতিতেও ইসরায়েল তারা আগ্রাসী ভূমিকা পালন করেছে। সেই প্রেক্ষিতে এই আক্রমণের নিন্দা কাতারের প্রতি সংহতি প্রকাশ, এটাই ছিল আসলে। ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক খেলাধুলার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেন। ইসরায়েলের সাথে প্রায় 1 বিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তিও বাতিল করেছে দেশটি। ওদিকে ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাসকে নির্মূলে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন থাকবে। গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। 24 ঘণ্টায় ইসরায়েলের টানা বোমা বর্ষণে আরও অন্তত 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের 1400 শহীদের বাবা মা শোক নিয়ে বেঁচে আছেন, ন্যায় বিচার দেখার অপেক্ষায়। 20,000 জুলাই যোদ্ধা শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন নেতৃত্বের বিচার দেখতে চান। সাক্ষ্য দেওয়ার পর মাহমুদুর রহমানকে জেরা করেছেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে হাজির করা হয় মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রামপুরা এক ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 18 সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। শুনানির সময় মামলার 5 আসামির মধ্যে একজন চঞ্চল চন্দ্র সরকার আদালতে ছিলেন এবং বাকিরা পলাতক। দেশে যে অপরাধ বা কোনো ঘটনা, অপরাধের পার্টিকুলারলি অপরাধটা বলেছেন, তার নির্দেশ ছাড়া হওয়া সম্ভব ছিল। এছাড়াও যারা দায়িত্বে আছেন তাদের উচিত ছিল এই ধরনের অপরাধ সংগঠন করলে, যদি বেআইনিভাবে কোনো ঘটনা ঘটে থাকে,
বা কেউ যদি কোনো অপরাধ সংগঠন থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত ছিল এই অপরাধ বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। সে সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলা বিএনপির সমন্বয়ক এম.এ. সালাম বলেন, আসন পুনর্বহালের দাবিতে বুধবারও একই কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, মঙ্গল ও বুধবার আধাবেলা হরতাল পালনের সিদ্ধান্ত থাকলেও শারদীয় দুর্গোৎসব ঘিরে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আসন পুনর্বহালের দাবিতে প্রয়োজনে জেলা জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ওদিকে ফরিদপুর ভাঙ্গায় সোমবার ভাঙচুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। জেলায় আজও অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া থাকলেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। জেলার অতিরিক্ত সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের বাসভবনে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। জামায়াতে ইসলামী জানিয়েছে, ১ ঘণ্টার বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ হয়েছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। সে সময় রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীর আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুর ১টা পর্যন্ত চাকসুতে ১৮৫টি এবং হল সংসদে ১২৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। বিকেল ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ১২ই অক্টোবর। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৪ জন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে নিয়ে বাংলাদেশ একটি পরিবার। পরিবারের মতভেদ থাকবে, ব্যবহারের পার্থক্য থাকবে, তবে একে কেউ ভাঙতে পারবে না। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এক সভায় তিনি বলেন, রাষ্ট্র দায়িত্ববান্ধব, তাই সব নাগরিককে সমান অধিকার দিতে বাধ্য। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের অধিবেশন থাকায় মূল অনুষ্ঠানে থাকতে পারবেন না তিনি, তাই শুভেচ্ছা বিনিময় করতে এই দাওয়াত চেয়ে নিয়েছেন তিনি। আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব না, আমি এটাতে শরিক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের এই আনন্দে শরিক হবার জন্য। একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। যে বললাম নাছোড়বান্দা, আগে থেকেই থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসবো। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় পার্থক্য যতই থাকুক না কেন, রাষ্ট্র কারো সঙ্গে পার্থক্য করতে পারবে না, কারণ রাষ্ট্র দায়িত্ববান্ধব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। আমার প্রতি কোনো রকমের বৈষম্য করা যাবে না, কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, তালিকা করে দিয়েছে আমার প্রাপ্য কি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন করতে চায় না। প্রতিটি ধর্মের মানুষ যেন মুক্তভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, এমন সমাজ গঠনের প্রত্যাশার কথা জানান তিনি। মোস্তফা মল্লিক,
চ্যানেল আই, ঢাকা। বিশ্বব্যাংক বলেছে তাপমাত্রা বাড়ার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ, যার প্রভাবে উৎপাদনশীলতা কমছে, ক্ষতি হচ্ছে অর্থনীতির। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে জিরো সওয়াল কর্মসূচি নিয়েছে 2 সিটি কর্পোরেশন। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব বিষয়ে রাজধানীতে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। প্রতিবেদনে বলা হয়েছে 1980 সাল থেকে বাংলাদেশে 4.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, যার প্রভাবে বেড়েছে স্বাস্থ্য সমস্যা। জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি গ্রহণের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Bangladesh is a very unique situation, both in terms of being very vulnerable to climate. This is one of the most vulnerable country in the world, but also because of the impact of the rising temperature. I think the numbers of the heat index are really important. Here the red bars show the average number of days each year when temperatures were so high that it impacted human health. ঢাকাকে ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে নগরবাসীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আমরা পরিবেশের বিভিন্ন সমস্যা, আর্থিক ক্ষতিটা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ওই আর্থিক ক্ষতি পোষাতে আমাদের যে পরিমাণ ইনভেস্ট করতে হবে তার থেকে যদি আমরা প্রথম থেকেই পরিকল্পিতভাবে উন্নয়ন করি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, উৎপাদনশীলতা কম এফেক্টেড হবে এবং আমাদের আর্থিক ইনভেস্টমেন্টের পরিমাণটাও কমে আসবে। বিশ্বব্যাংকের গবেষণায় 1976 থেকে 2023 সাল পর্যন্ত জাতীয় তাপমাত্রা এবং আর্দ্রতার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। তাপমাত্রা বাড়ার প্রভাব নিয়ে 16,000-এরও বেশি মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনা করতে হবে বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশের NDC 10.0-তে ন্যায়সঙ্গত রূপান্তর একীভূতকরণ শীর্ষক জাতীয় আলোচনায় যোগ দিয়ে বক্তারা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতে গুরুত্বারোপ করেন। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। বৈশ্বিক তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি যেমন হচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিক এবং দুর্বল জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান নিশ্চিতে জাতীয় ত্রিপক্ষীয় আলোচনা। If we are not working together to manage these pressure, we risk losing livelihoods, especially for the vulnerable people. Renewable energy solutions can be promoted so that the community can have stakeholding on all those innovative green energy solutions. A just transition requires tough choices, and making tough choices requires genuine dialogue. The ILO's guidelines for a just transition provide practical tools and guidance to build consensus. We don't have any mechanism for this thing. So only to focus on climate change or focus on energy shifting or just or transition, I don't think it will can protect the vulnerability of the workers. From our own resources, we will take these initiatives and other conditional initiatives where if we get the technological and financial support from international world. এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের সাথে লড়াইয়ের পাশাপাশি ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন পরিবেশবিদরা। Establishment of National Task Force on Just Transition, recognition of green industrial policy, structure, social partner engagement, commitment to transparent reporting, and priorities to vulnerable groups. সঠিক তথ্য না জানার কারণে নিউ ক্লাইমেট রিয়েলিটিস এবং গ্রিন অপরচুনিটিস যেগুলো আছে সেগুলো থেকেও আমি মনে করি মহিলারা বঞ্চিত। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, এটি শ্রমিক, স্বাস্থ্য ও উন্নয়নের সূচকেও নেতিবাচক প্রভাব বিস্তার করছে। অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ইতিমধ্যেই বাংলাদেশের গার্মেন্টস, পরিবহন ও সেবা খাতে প্রভাব ফেলছে। অটোমেশনকে
জলবায়ু কর্ম পরিকল্পনার সাথে যুক্ত করতে হবে। এনডিসি 3.0-তে জাস্ট ট্রানজিশন প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবিলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় করতে হবে। জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটি আবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা। আমরা আজ প্রতিজ্ঞা করি, বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করবে না, বরং ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাস্ট ট্রানজিশন বাংলাদেশ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিরল দেশীয় গাছের চারা। হুমকিতে থাকা সভ্যতা রক্ষার পরিবেশ বান্ধব অভিযাত্রাকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। মহিউদ্দিন মুরাদের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ অভিঘাতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙন সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য বাংলালিংকের সাথে নিয়ে লক্ষ্মীপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই বৃক্ষর এত ধরনের উপকারিতা, তার মধ্যে কিন্তু একটি ব্যাপার বায়ু দূষণ। বায়ু দূষণকে কমানোর ব্যাপারে কিন্তু এই গাছের একটা বিশাল ভূমিকা আছে এবং সেই বায়ু দূষণকে সে কিন্তু কমিয়ে দিচ্ছে প্রায় 30%। এত যে উপকার যে গাছের মাধ্যমে, সেই গাছকে আমরা যত বেশি লাগাবো তত কিন্তু নানা ধরনের উপকার আমাদের জন্য এই গাছ করবে এবং সেই কাজটি করার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে সবাইকে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা আনে সবুজ উৎসবে। একটা গাছের সাথে পরিচিতি, আরেকটা বিষয় হচ্ছে আসলে একটা উৎসব। আমাদের প্রত্যেকের উচিত অন্তত 2টা করে গাছ লাগানো। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা শুধুমাত্র আমাদের দেশের পরিবেশের জন্য না, আমাদের শিক্ষার্থীদের মূল্যবোধের পরিবর্তন আনবে। শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য চমৎকার একটি প্রকল্প আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করছে। আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করছে। আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সবুজায়নে মলিন প্রকৃতিতে প্রাণ ফেরার প্রত্যাশা সচেতন মহলের। তাদের কাছে আমরা অক্সিজেন সিলিন্ডার করে দিচ্ছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি দেশে যাতে তারা যাতে ভবিষ্যতে এরকম ইনিশিয়েটিভ তাদের মনের মধ্যে ধারণ করে। পরিবেশ এবং জীবনের ভারসাম্য রক্ষার জন্য আসলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের ভূমি ক্ষয় রোধ করে, গাছের বিকল্প নাই। আমরা সবাই গাছ লাগাবো, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং এই উদ্যোগটা আমাদের সামাজিক উদ্যোগে পরিণত করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে এশিয়া কাপ টি20 ক্রিকেট। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরের গাংনীতে গাড়ল ও দুম্বার শঙ্করায়নে নতুন জাত উদ্ভাবন করে সাড়া ফেলেছেন এক খামারি। উপজেলার ভমরদহ গ্রামের আসাদুজ্জামান আসাদের এমন উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্পই নয়, পশুপালন খাতে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক আইনের যথাযথ অনুসরণ ও প্রতিপালন করা না হলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে ওজোন দিবসের আলোচনায় বক্তারা সামাজিক ও ব্যক্তিজীবনে পরিবেশ বান্ধব আচরণ নিশ্চিত করায় গুরুত্বারোপ করেন। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও মনে করেন তারা। আমাদের ভবিষ্যৎ যে জলবায়ু পরিবর্তন রোধের উপর নির্ভর করে সেটা নিয়ে আমরা তেমন কাজ করছি না। ওজোন লেয়ারে দেখবেন বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেটা স্বাক্ষর করে নাই। এটাকে বলে ইউনিভার্সালিটি বা সার্বজনীনতার দিক থেকে বিশ্বের একটা অন্যতম ভালো দৃষ্টান্ত। সকল রাষ্ট্র এখানে স্বাক্ষর করেছে। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশের আহ্বান, দোহা সম্মেলনে ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার তাগিদ। ধর্মীয় পার্থক্য থাকলেও রাষ্ট্র সবার অধিকার নিশ্চিতে বাধ্য বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বলয়ে নয়, মুক্তভাবে ধর্ম পালনের সমাজ গঠনের প্রত্যাশা। আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও, 2 ইউনিয়নকে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্তের বিষয় পুনর্বিবেচনা করতে ইসিকে চিঠি। জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান, পরিবেশ বান্ধব প্রযুক্তি অর্থনীতি নিশ্চিতে গুরুত্বারোপ। এবং সবুজের সাজে বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব অভিযাত্রাকে বিশিষ্টজনদের স্বাগত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।